দুর্ভাগ্যবশত যে কোনো অনুষ্ঠানে এখন যে খুব সংক্ষেপ ওনাদের শেষ করতে হচ্ছে। আশা করি ভবিষ্যতে এত বক্তা না রেখে কম কম করে বক্তা রেখে আমরা বেশি শুনব। হয়তো এক মিটিংয়ে এক সেট বক্তা বলবেন, পরের মিটিংয়ে আর এক সেট বক্তা বলবেন, সেইভাবে। সম্মানিত সভাপতি, উপস্থিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ, উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ, উপস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়, উপস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ, ঝিনাইদহ কুষ্টিয়ার জনতার একাংশ, চুয়াডাঙ্গা মেহেরপুর কালীগঞ্জ, ঝিনাইদহ বললে কালীগঞ্জও আসে, জনতার একাংশ, সবাইকে আমি শৈলকুপাবাসীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, সালাম জানাচ্ছি, আদাব জানাচ্ছি, শ্রেণীমতো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। যে কারণে আজকে এখানে বলা হয়েছে সেটা হলো একটা মুরগি নিয়ে এসে জবাই করার মতো। আসছি সবাই মিলে, স্বপ্নের পাহাড় নিয়ে এসেছেন। আমি সেই স্বপ্ন পূরণের কতটুকু সক্ষমতা রাখি সেটা আপনাদের ভাবতে হবে। আমার সমস্ত স্বপ্ন, আমার সমস্ত চিন্তা, আমার সমস্ত সময়, আমার সমস্ত শ্রম আমি প্রথমত শৈলকুপার জন্য, দ্বিতীয়ত এই বঙ্গের মানুষের জন্য নিবেদন করতে চাই। সবার আগে বাংলাদেশ যেমন আমাদের স্লোগান, তো সবার আগে বাংলাদেশে যাওয়ার আগে সবার আগে ঝিনাইদহ কুষ্টিয়া আমাদের চিন্তায় থাকবে। ঝিনাইদহ কুষ্টিয়ার যদি আমরা উন্নয়ন করতে পারি তাহলে আমরা সবার আগে বাংলাদেশে কন্ট্রিবিউট করতে পারবো, এটা আমরা বিশ্বাস করি। এখানে অনেক দাবি এসেছে। প্রথম হলো রেল লাইনের কথা বলা হয়েছে। আমি আপনাদের আশ্বস্ত করছি, আমি বসে সভাপতি মহোদয়কে দেখাচ্ছিলাম, 22 তারিখেই কারিগরি কমিটি তাদের রিপোর্ট দিয়েছেন। আজকেই এখানে বসে থাকা অবস্থায় টেলিফোন করলেন পরিকল্পনা কমিশনের সচিব, যেটা সচিব সংক্রান্ত পরিকল্পনা কমিশনে, প্ল্যানিং কমিশনের গ্রিন বুকে ওঠে না, চূড়ান্ত পর্যায়ে যেটা ওখানে ওঠে। সচিব সাহেব আমাকে বললেন আমি যাতে রবিবারে মিনিস্টার সাহেবের নলেজে এটা দেই। অলরেডি তার নলেজে দেওয়া আছে। আশা করি এটা দ্রুততম বাস্তবায়নের দিকে যাবে। দ্বিতীয় পদ্মা সেতু আমাদের স্বপ্নের পরিকল্পনার অংশ। তবে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, আমাদের অর্থনৈতিক অবস্থা, দেশের মধ্যপ্রাচ্য যুদ্ধ, তার ফলাফল, এই সব মিলে আমরা এই ব্রিজ করার মতো ইনফ্রাস্ট্রাকচারে ঢুকলে আমাদের কর্মসংস্থান, আমাদের শিল্পায়ন, আমাদের অর্থনীতির চাকা ঘোরানোর জন্য অন্য যে পরিকল্পনাগুলো সেটা বাধাগ্রস্ত হয় কিনা সেটা আমরা পরিকল্পনা করে দেখছি। তবে দ্বিতীয় পদ্মা সেতু আমাদের স্বপ্নের মধ্যে আছে। এই যে যশোর খুলনা থেকে কুষ্টিয়া পর্যন্ত যে রাস্তার বেহাল অবস্থা, এদিকে তো তাও একটু চলতে পারেন, ঝিনেদার পর থেকে খুলনা পর্যন্ত চলার অবস্থা নাই। পরশুদিন আমি এবং মাননীয় প্রধানমন্ত্রী বসেছিলাম, তখন সড়কমন্ত্রী আসলেন, বিভিন্ন কথাবার্তা চলছিল। তখন আমি বললাম যে এই রাস্তাটার এই অবস্থা। মাননীয় প্রধানমন্ত্রী খুব জোর দিয়ে বললেন যে এই রাস্তাটা দ্রুত হওয়া প্রয়োজন খুলনা থেকে কুষ্টিয়া পর্যন্ত, এবং সড়কমন্ত্রী সেটাতে সম্মতি দিলেন যে স্যার এটা আমরা যত দ্রুত সম্ভব বাস্তবায়নের দিকে নেব। ফলে আমাদের চিন্তার মধ্যে, আমাদের স্বপ্নের মধ্যে, আমাদের কাজের মধ্যে যতটুকু সময় আমরা পাই সেই সময়টুকু কিন্তু আমরা এই উন্নয়নের জন্য কথা বলছি। আমাদের এখানে কৃষি নির্ভর অর্থনীতি, আমরা বলছি এখানে কোল্ড স্টোরেজ করতে হবে। কোল্ড স্টোরেজ করতে গেলে কমপক্ষে 20 বিঘা জমি লাগবে এক একটা কোল্ড স্টোরের জন্য। আমরা সেরকম জমি খোঁজা অলরেডি শুরু করে দিয়েছি এবং ইনভেস্টরও আমরা খুঁজেছি, 2-1 জনের তাতে সাড়া দিয়েছেন। তারা কোল্ড স্টোরেজ খুলতে চান। সরকার থেকে যদি সাহায্য করে, এ এলাকার পেঁয়াজ বিশেষ করে
পেঁয়াজ সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ প্রতি জেলায় যাতে হয় সেদিকে আমরা মনোনিবেশ করার চেষ্টা করছি এবং আশা করি সেটা আমরা সাকসেসফুল হব ইনশাল্লাহ। আমাদের মহাপরিকল্পনার মধ্যে অন্য জিনিস আছে, সেটা হলো এই যে বিদ্যুতের চাহিদা, দাম, তেল আমদানি, ভর্তুকি দেওয়া, এর বিকল্প হিসাবে আমরা চিন্তা করছি প্রত্যেক জেলায় সরকারের বিভিন্ন সেক্টরের যে অব্যবহৃত জমি আছে, ধরেন অবজাত জমি পড়ে আছে, ধরেন পানি উন্নয়ন বোর্ডের অন্য জমি পড়ে আছে, রেল লাইনের জমি পড়ে আছে, সড়ক বিভাগের জমি পড়ে আছে, এই জমিগুলো সৎ ব্যবহার করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। এটা সরকারের মহাপরিকল্পনার অংশ। আমরা সৌরভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু করব। 1 একর জমিতে যদি আমরা ভিত্তিক বিদ্যুৎ চালু করতে চাই তাহলে 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। আমরা এরকম যদি একটা জেলায় 20 একর জমি, সরকারি পতিত জমিতে 20 মেগাওয়াট বিদ্যুৎ সৌরভিত্তিক চালু করতে পারি, একদিকে যেমন আমার সেচের জন্য যে ডিজেল খরচ হচ্ছে এটা লাগবে না, আমার বিদ্যুতের পিছনে যে ভর্তুকি দিতে হচ্ছে এটা লাগবে না। এইটা আগামী 6 মাসের মধ্যে আমরা একটা দৃশ্যমান অবস্থায় পাবো বলে আমরা বিশ্বাস রাখছি এবং আমাদের কারিগরি টিম এটা বলে যাচ্ছেন। ফলে ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এই 4টা জেলায় যদি আমরা বিদ্যুতের সৌরভিত্তিক বিদ্যুৎ থেকে স্বয়ংসম্পূর্ণ হই তাহলে আমাদের বিদ্যুতের একদিকে যেমন ঘাটতি থাকবে না, আমার কৃষি বিপ্লব ঘটাতে চাই আমরা এইসব জায়গায়। এই জায়গাটা আমাদের স্বপ্নের মহাপরিকল্পনার মধ্যে আছে। আমরা দোষারোপের রাজনীতি থেকে বের হতে চাই। ইতিমধ্যেই আপনারা দেখেছেন পার্লামেন্টে গতকাল এই যে বিদ্যুৎ সংকট, মধ্যপ্রাচ্য সংকট, এই সংকট নিয়ে কিভাবে সংকটের নিরসন করা যায় সেটার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতার উদ্যোগে একটি কমিটি গঠন করা হয়েছে বিদ্যুৎ মন্ত্রীর নেতৃত্বে। সেখানে 10 সদস্য বিশিষ্ট কমিটির আমরা বিরোধী দলের পক্ষ থেকে 5 জন এবং আমাদের পক্ষ থেকে 5 জনকে দিয়ে সেই কমিটি আমরা গঠন করেছি। কারণ আমরা সঠিক বাংলাদেশ গড়ে তোলার জন্য যে উদ্যোগ নিয়েছি সেই উদ্যোগের পথ ধরে হেঁটে যেতে চাই। হানাহানি, রক্তপাত এটা থাকবেই, রাজনৈতিক বিরোধ এটা আদর্শিকভাবে থাকবেই। এই স্টেজে যারা বসে আছেন তাদের অধিকাংশের সাথে আমার রাজনৈতিক বিরোধ আছে, তাদের অধিকাংশের সাথে আমি রাজনৈতিকভাবে একমত নই, কিন্তু আমাদের চিন্তার ঐক্য, আমাদের ভাবনা, সবার ভাবনা কিন্তু এই অঞ্চলের মানুষের উন্নয়ন নিয়ে। এখানেই আমাদের রাজনৈতিক চিন্তার ঐক্য আছে। এই উন্নয়নের ঐক্যকে ধারণ করেই আমরা একে অন্যের সাথে হাত মিলিয়ে এগিয়ে যাব। এখানে আমাদের কোটচাঁদপুর মহেশপুরের এমপি সাহেব আছেন, সুন্দর সুন্দর কথা বলেন, বিচার মানেন, তালগাছটা ওনার বক্তৃতা দিয়েছেন, দেওয়ার সময় বলে গেছেন আমার মহেশপুরের দত্তনগরের বিশ্ববিদ্যালয় চাই। উনি আমার মাথা খারাপ করে দিয়েছেন এই কয়েকদিন। তো ওনাকে বললাম আপনি গতকালকেই তো, তাই তো মতির ভাই, গতকালকেই উনি যে এই ডিও লেটার সই করে নিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন, তা আমার এপিএস এসে বলছে আমরা তো 1 তারিখে, এপ্রিলের 1 তারিখে ডিও লেটার এই সাবজেক্টে দিয়েছি, আমি এবং মতিউর ভাই যৌথভাবে প্রাইম মিনিস্টারের সাথে, অনারেবল প্রাইম মিনিস্টারের সাথে এটা কথা বলবো বলে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চেষ্টা করব এই অঞ্চলকে তার ন্যায্য হিস্সা ফিরিয়ে আনার জন্য। আমি অ্যাটর্নি জেনারেল থাকা অবস্থায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের যতগুলো ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হয়েছে, ইতিপূর্বে কোনো সময়ে এতগুলো ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হয়নি। খুলনা বিভাগে এতগুলো ডিএজি হয়নি। খুলনা বিভাগ এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এর আগে এতগুলো বিচারপতি হয়নি। আমরা এটা ন্যায্য হিস্সা বলি। তাতে কেউ যদি আমাকে নেপোটিজম করা বলতে পারেন। আমরা মনে করি আমরা অবহেলিত জনপদের একাংশ। আমরা মনে করি এই জনপদের উন্নয়নের জন্য, এই জনপদের ভালোর জন্য
এই জনপদের মানুষের শান্তির জন্য, সুখের জন্য যা কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমরা সেই পথ ধরে এগিয়ে যাব। বিনিময়ে আমরা আমার মাননীয় সংসদ সদস্যদের বলবো, আসেন না গলা ছেড়ে কথা বলি, আসেন না বলি মাননীয় প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড সমাজ পরিবর্তনের জন্য একটি বিপ্লবী অঙ্গীকার, আসেন না বলি কৃষি কার্ড সমাজ পরিবর্তনের জন্য একটি বিপ্লবী অঙ্গীকার, আসেন না বলি খাল খনন কর্মসূচি মধ্য দিয়ে একদিকে যেমন ডিপ ওয়াটার উত্তোলন বন্ধ হবে, অন্যদিকে উপর লেভেলে সারফেস লেভেল উপরের যে পানিটা সরবরাহ হবে ওই পানিতে মাছ চাষ হবে। ওই দুই পাশে যদি আমরা গাছ চাষ করি, ফলের গাছ, আমরা একটি উন্নত বাংলাদেশের দিকে সেটা নিয়ে যেতে পারবো। আমরা বলেছি বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের মানুষের ভোটের কালির দাগ মুছে দেওয়ার আগে মাননীয় প্রধানমন্ত্রী তার দেওয়া কথা রেখেছেন। উনি বলেছিলেন ক্ষমতায় গেলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করবেন। আমরা প্রায় 11 লক্ষ কৃষকের 1,500 কোটি টাকা পর্যন্ত, 10,000 পর্যন্ত যাদের ঋণ ছিল তাদের কৃষি ঋণ মওকুফ করেছি প্রথম ক্যাবিনেট মিটিংয়ে। আমরা ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্ট চালু করে প্রথম দিনেই 38,000 ফ্যামিলি কার্ড ইস্যু করেছি। পর্যায়ক্রমিকভাবে আমরা 4 কোটি ফ্যামিলি কার্ড ইস্যু করব বাংলাদেশের প্রতিটি ফ্যামিলির জন্য। আমরা ইতিমধ্যে কৃষি কার্ডের উদ্বোধন করেছি, যার উদ্বোধনের অন্যতম অংশীদার ছিল শৈলকুপার মানুষ। আমরা ইমামদের জন্য বলেছিলাম মাসিক একটি ভাতার ব্যবস্থা করব, অনারিয়াম দেব। ঈদের আগে আমরা ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, সেবক এদের জন্য আমরা সেই ভাতার পাইলট প্রজেক্ট চালু করেছি। আসেন না আমরা ভালো কাজগুলোকে সামনে বলি। এই যে দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা শহরের ট্রাফিক জ্যামের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী একটা মুভমেন্ট করলে 28টা গাড়ি তার সামনে পিছনে থাকার কথা প্রোটোকলে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 28টা গাড়ি কেন লাগবে, উনি মাত্র 4টা গাড়ি নিয়ে এখন মুভ করেন। প্রধানমন্ত্রী যখন রাস্তা দিয়ে যান ঢাকা শহরের সব সিগন্যালের সামনে থমকে দাঁড়ায়। উনি গুলশানে থাকেন, যান হলো সচিবালয়ে, উনি এসে বলেছেন এটা হবে না, প্রধানমন্ত্রী যাবে আর সব থমকে যাবে। আমিও সাধারণ মানুষ যে ভোগান্তির শিকার হন সেই ট্রাফিক জাম অতিক্রম করে আমি আমার অফিস করব। প্রধানমন্ত্রী যখন বিদেশে যান বা বিদেশ থেকে আসেন তখন তাকে এয়ারপোর্টে সিওপ করতে সমস্ত ক্যাবিনেট মিনিস্টারদের এবং সচিবদের হাজিরা দিতে হতো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কেন এগুলো লাগবে। একদিকে যেমন সব ক্যাবিনেট মিনিস্টার এবং সচিবদের গেলে তাদের গাড়ির মুভমেন্ট, প্রোটোকলের মুভমেন্ট, এই ভিড় থাকবে, অন্যদিকে সময়ের অপচয় হবে। উনি সব বন্ধ করে দিয়েছেন, বলেছেন 4 জন ব্যক্তি শুধু যাবেন। এই ছোট্ট ছোট্ট বিপ্লবগুলো, ছোট্ট ছোট্ট পরিবর্তনগুলো আসেন না আমরা মানুষের সামনে তুলে ধরি। নির্বাচন 5 বছর পরে তখন যে আবার যার যার কথা বলা যাবে। কিছু উন্নয়নের কথা বলি, কিছু স্বপ্নের কথা বলি, কিছু মানুষের কথা বলি, মানুষের পাশে যায় যৌথভাবে। যদি আমরা সেইভাবে যেতে পারি তাহলে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো বলে আশা করি। এখানে বিকেএসপির আঞ্চলিক প্রতিষ্ঠান শৈলকুপা ঝিনাইদহের চাঁদপুর এলাকাতে স্থাপনের জন্য অনুমোদন পেয়েছে ইতিমধ্যেই। আমরা একটা একটা করে সব কিছুর দিকে এগিয়ে যাব, বেশি কথা না বলে এগিয়ে যাই। আমি একটি বিষয় বলবো, সেটি হলো আপনাদের মধ্য থেকে যদি দাবি আসে ইসলাম বিশ্ববিদ্যালয়ের নামকরণ ঝিনাইদহ কুষ্টিয়া হোক, আমি সেই দাবিকে সমর্থন করব। আমি মাননীয় ভাইস চ্যান্সেলরকে অনুরোধ করব, এবারের জুলাই বিপ্লবে যে কয়টা মৃত্যু আমাদের হৃদয় স্পর্শ করেছে, এবারের জুলাই বিপ্লবে যে কয়টা হত্যাকাণ্ড আমাদেরকে
বিপ্লবে নামতে সবাইকে উদ্বুদ্ধ করেছে। যে মৃত্যু, যে লাশ আমাদের হৃদয় ছুঁয়ে গেছে, তার মধ্যে একটা ছিল আবু সাঈদ রংপুরের, আর একটা ছিল সাভারের ইয়ামিন হত্যাকাণ্ড। নির্মমভাবে, কি নৃশংসভাবে একটা বাচ্চাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে থেকে টেনে হিঁচড়ে হত্যা করা হয়েছিল। আমরা সেই বিচারও করছি। আমি সেই শহীদ ইয়ামিন, এই কুষ্টিয়ার সন্তান। শহীদ আবরার ছিল কুষ্টিয়ার সন্তান। আবরারের বাবা এখানে উপস্থিত আছেন, আমার অত্যন্ত কাছের মানুষ। আবরারের নামে আপনারা হল করেছেন। শহীদ ইয়ামিনের বাবা এখানে আছেন, মহিউদ্দিন ভাই। মহিউদ্দিন ভাই আছেন। আমি মাননীয় উপাচার্য মহোদয়কে বলবো, একটি নতুন হল শহীদ ইয়ামিনের নামে আপনারা করবেন, এই প্রত্যাশা আমাদের থাকবে। আমি এই কথা বলে আপনাদের স্বপ্নের সারথি হিসাবে স্বপ্নের সাথে থাকব। আপনারা আমাকে যখন ডাকবেন তখন পাবেন। যদিও পার্লামেন্ট সেশন চলার কারণে আমার নিজেরই কোনো সময় নেই। আমার মেয়েটা 3 দিন আগে লন্ডন থেকে আসছে, 1 ঘন্টা সময় ওকে দিতে পারিনি। বলছে আজকে আমার সাথে গাড়িতে ঘুরতে ঘুরতে সময় দেব। দিস ইজ আওয়ার লাইফ। এটাই আমরা এইভাবে চলছি। পার্লামেন্ট সেশন যাওয়ার পরে আমি চিন্তা করছি সপ্তাহে 2 দিন এসে অন্তত শোলকুপা থাকব। তখন আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। এই প্রত্যয় ব্যক্ত করে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সবার আগে বাংলাদেশ, সবার আগে ঝিনাইদহ, কুষ্টিয়া। ধন্যবাদ।